বেশ কয়েকদিনের বিরতির পর আবার আমরা বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভে। এইবারের ডেস্টিনেশন ছিল আমাদের বেশ অনেকগুলো জায়গা। বলবো কি জায়গাগুলো? না থাক, আর একটু পরে বলছি, আপনারা দেখতে থাকুন। হচ্ছে মেন মন্দির, এরপরে আর ক্যামেরা অ্যালাউড নয়, ফোন আমাদের সব সাবমিট করে দিতে হবে। এটা হচ্ছে পাওয়াপুরি জৈন টেম্পল, একটা একদম লেকের মধ্যে একটা মন্দির। বিলো 15 ইয়ার্স টিকিট লাগে না, না হলে 25 টাকা করে টিকিট। আমাদের এইবারে ডেস্টিনেশন ছিল বোধগয়া, রাজগীর, নালন্দা আর হচ্ছে সাথে বেনারস। পুরো জার্নিটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে থাকছে ধানবাদ, বোধগয়া, রাজগীর, নালন্দা, আর সেকেন্ড পার্টে থাকছে হচ্ছে বেনারস। রাস্তাঘাট এতটাই সুন্দর, কলকাতা থেকে বোধগয়া একদিনেই পৌঁছে যাওয়া সম্ভব, কিন্তু আমাদের ফ্যামিলির একটা গেট টুগেদারের কারণে ধানবাদে আমাদের নাইট স্টে করতে হয়েছিল। ধানবাদে আমরা ছিলাম হোটেল সম্বোধি রিট্রিট। হোটেলের বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। বোধগয়া যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম তোপচাঁচি লেক। এই হচ্ছে তোপচাঁচি লেকটা, মানে পাহাড়ে ঘেরা লেকটা, বেশ সুন্দর লাগছে দেখতে, পুরো একদম নীল জল টলটল করছে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, একটু ভালোই ভিড় আছে। আমরা ধানবাদে যে হোটেলটায় স্টে করেছিলাম ওখান থেকে আসতে আমাদের 35 থেকে 40 মিনিটস মতন সময় লাগলো। এখান থেকে কাছাকাছি আরও 2-3টে ঘোরার জায়গা রয়েছে। ভাতিন্ডা ফলস আছে, উশ্রী ফলস আছে, কিন্তু আমরা ওইটাতে যাব না। এখন আমরা যাব হচ্ছে বোধগয়া। আজকে বোধগয়াতেই স্টে। তোপচাঁচি লেকে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমরা সকাল সকাল রওনা দিলাম বোধগয়ার উদ্দেশ্যে। রাস্তায় দুটো টি ব্রেক নিয়ে বোধগয়ার হোটেলে পৌঁছতে আমাদের 4 ঘন্টা মতন সময় লেগেছিল। ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে। বোধগয়ার এই হোটেলটা মহাবোধি টেম্পলের খুবই কাছে, আর বেসিক যা যা ফেসিলিটি থাকার কথা সবই এই হোটেলে অ্যাভেলেবেল ছিল। এই হচ্ছে মহাবোধি টেম্পলের এন্ট্রান্সটা। এখানে সিকিউরিটি চেকিংটা হয়, আর সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে টেম্পলের চূড়াটা। ক্যামেরার জন্য আলাদা চার্জ লাগে, সেটা দিয়ে ক্যামেরা নিয়ে যাওয়া যায়, কিন্তু মোবাইল ভিতরে অ্যালাউ নয়। টেম্পলের ভিতরে আমরা দেখেছি লর্ড বুদ্ধার একটা খুব সুন্দর স্ট্যাচু, আর তার সাথে দেখেছি সেই অশ্বত্থ গাছটা যার তলায় বসে স্বয়ং বুদ্ধা মেডিটেশন করেছিলেন। তাই সারা বিশ্বের বুদ্ধিস্ট পিলগ্রিমসদের জন্য এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। মন্দির ঘোরার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের লোকাল মার্কেটটাকে কিছুটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। এরপর আমরা যাব যে টলেস্ট বুদ্ধাটা রয়েছে বোধগয়াতে সেইখানে, সেটা দেখতে। কিন্তু গিয়ে ব্যাড লাক, 5:30টার সময় ওটা বন্ধ হয়ে যায়, তাই বাইরে থেকেই আমরা দেখে প্রণাম করে বেরিয়ে এলাম। পরের দিন সকালবেলা হোটেলেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নালন্দার উদ্দেশ্যে। বোধগয়ার এই হোটেলটা থেকে নালন্দা যেতে 2 ঘন্টা মতন সময় লাগে। পথে মধ্যে যেতে যেতে আমরা পেয়ে গেছিলাম বেশ কয়েকটা এইরকম পাহাড়ি ঘাট, যেটা আমাদের ড্রাইভটাকে আরও সুন্দর করে তুলেছিল। খুব এনজয় করেছিলাম আমরা এই ড্রাইভটা। অনেক দিনের একটা ইচ্ছে ছিল নালন্দা ইউনিভার্সিটির রুইন্সটাকে দেখার। সেই ছোট্টবেলায় ইতিহাসের বইতে আমরা পড়েছিলাম নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে। আজকে যেটাকে আমরা চাক্ষুষ দেখতে যাচ্ছি, তার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা সবাই। রাজগীর সাফারি পার্কের কাছাকাছি আসতেই বেশ কয়েকটা টাঙা চোখে পড়ল। পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে চলে গেলাম আমরা টিকিট কাটতে। এখন নালন্দা ইউনিভার্সিটির রুইন্স দেখতে 40 টাকা করে টিকিট। 15 বছরের নিচে বাচ্চাদের এবং স্টুডেন্টসদের ফ্রি। বিলো 15 ইয়ার্স কোনো টিকিট লাগে না। 15 ইয়ার্স অ্যাবভ 40 রুপিস।
প্রায় 1500 বছর আগে স্থাপিত এই ইউনিভার্সিটিটা বর্তমানে বহুল চর্চিত একটা সবচেয়ে প্রাচীন একটা ইউনিভার্সিটি। সেই যুগে নালন্দা ইউনিভার্সিটিটা ছিল একটা জ্ঞানের পুরো পরিপূর্ণ ভাণ্ডার, যেখানে 90 লাখের ওপর বুকস আর ম্যানুস্ক্রিপ্ট ছিল, আর ছিল একটা 9 তলা বিশাল লাইব্রেরি। 12th সেঞ্চুরিতে বখতিয়ার খিলজির আক্রমণে নালন্দা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়া হয়। শোনা যায় সেই সময় 3 মাস সময় লেগেছিল পুরো লাইব্রেরির বুকসগুলো জ্বলে যেতে। সত্যি আজকে যদি সেই বুকসগুলো থাকতো বা সেই ম্যানুস্ক্রিপ্টসগুলো থাকতো, আজকে আমাদের ইতিহাস আরও অনেক বেশি সমৃদ্ধ হতো। নালন্দা ইউনিভার্সিটির এই রুইন্সটা দেখতে গেলে সাথে একজন গাইড যদি নিয়ে নেওয়া হয় সত্যিই খুব ভালো হয়। গাইডরা এত সুন্দর করে ইতিহাসটাকে বুঝিয়ে দেয়, যেটাতে যেন চোখের সামনে যেন পুরো ব্যাপারটা একদম জ্বলন্ত হয়ে ওঠে। এইটা ছিল একটা কুয়ো। সেই সময় ছাত্ররা কোথায় থাকতো, কোথায় পড়াশোনা হতো, কোথায় তাদের প্রেয়ার হল ছিল, মনেস্ট্রি কোনখানে ছিল, সমস্ত কিছু খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটির দর্শনে বিভিন্ন ট্যুরিস্টরা সারা বছরই আসা যাওয়া করেন। নালন্দা দেখে আমরা বেরিয়ে পড়লাম জল মন্দির পাওয়াপুরের উদ্দেশ্যে। এইটা হচ্ছে একটা জৈন টেম্পল। মাত্র 8 ঘন্টা 40 মিনিটেই আমরা পৌঁছে গেলাম এই মন্দিরটাতে। যেতেই চোখে পড়ল বিশাল লেকে ঘেরা একটা মন্দির, আর সেই লেকের মধ্যে চড়ে বেড়াচ্ছে প্রচুর মাইগ্রেটরি বার্ডস। এটা হচ্ছে পাওয়াপুরি জৈন টেম্পল, একটা একদম লেকের মধ্যে একটা মন্দির। এটাকে জল মন্দিরও বলে। চারিদিকে প্রচুর মাইগ্রেটরি বার্ড এসছে এই লেকটাতে। এর ডিস্টেন্সটা নালন্দা থেকে বেশি দূর না, 15-16 কিলোমিটারের মতন। আসতে সময় লাগলো আমাদের ওই 8 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি। পাওয়াপুরি দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বোধগয়ার হোটেলের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে বেশ অনেকটাই আমাদের রাত হয়ে গেছিল। এই সেই বিখ্যাত ফল্গু নদীর ব্রিজ, এইটাকে ক্রস করেই আমরা যাচ্ছি আবার আজকে রাজগিরের দিকেই। আজকে আমরা দেখে নেব রাজগির সাফারি পার্ক, বিশ্ব শান্তি স্তূপা আর বিম্বিসারের কারাগার। পার্কিং এরিয়াতে গাড়িটাকে রেখে আমরা এগিয়ে চললাম সাফারি পার্কের এন্ট্রেন্সের কাছাকাছি। আমরা এখানে অ্যাভেল করেছিলাম জু সাফারিটাকে, যার টিকিট প্রাইস ছিল 250 টাকা পার হেড। এখানে আমাদের টিকিট চেক হবে সাফারির। সোমবার বাদে প্রত্যেক দিন সকাল 9টা থেকে সাফারি শুরু হয়, চলে সন্ধ্যে 6টা অবধি। জু সাফারির পাশেই রয়েছে নেচার সাফারি পার্ক। এই নেচার সাফারি পার্কের ভিতরেই রয়েছে গ্লাস ব্রিজ, আর আছে সাসপেনশন ব্রিজ, আর কিছু নেচার ওয়াক রয়েছে। কিন্তু আমাদের ব্যাড লাক, উইন্টার ভ্যাকেশনের রাশের জন্য আমরা নেচার সাফারির টিকিটটা কাটতে পারিনি। এসে গেছি আমরা সাফারি বাসের লাইনে, আর ঝটপট উঠেও পড়লাম। पहला हरी बोरस सफारी जो यहाँ से शुरू होगा। यहाँ पे आप लोग को ऐसे जानवर देखने के लिए मिलेगा जो दूसरे जानवर के लिए ज़्यादा खतरनाक और शाकाहारी, खास करके पास्त्रा के हिरन और एक नीलगाय जो नेचुरल एजिंग के लिए पहले से मौजूद है। दूसरा है बियर सफारी, तीसरा है लेपर्ड, चौथा है टाइगर सफारी और सबसे लास्ट में लायन सफारी। যেমনটা গাইড বললেন 5 রকম সাফারি, সেই সাফারিগুলো সত্যিই খুব এনজয় করেছি আমরা। দেখে নিয়েছি প্রচুর জন্তু জানোয়ার। আমরা ছিলাম বাসে আর তারা ছিল খোলা উন্মুক্ত প্রাঙ্গণে। আর এই এনাকে দেখাটা ছিল বেস্ট পার্ট সাফারি। মানে রাস্তার মধ্যে একটা এইরকম সিংহী শুয়ে রয়েছে, মানে যেটা একদম সত্যি ভাবনার অতীত আর কি। এই জিনিসটা সত্যি ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমাদের। 1 ঘন্টা সাফারি শেষ করে এইবার আমরা যাব ইন্টারপ্রিটেশন সেন্টারের দিকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম। জু সাফারির আগেই মিউজিয়ামটা দেখে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমাদের টাইম স্লট এসে যাওয়ার জন্য আমরা মিউজিয়ামটা পরে দেখেছিলাম। মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা চলে গেলাম 180 ডিগ্রি 3D থিয়েটার হলে। প্রত্যেক 1 ঘন্টা অন্তর এখানে একটি করে শো চালানো হয়। থিয়েটার হল থেকে বেরিয়েই আমরা তখন আবার মেইন গেটের দিকে যাচ্ছি। চোখে পড়লো একটা বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর সাজানো গোছানো চিলড্রেন পার্ক। রাজগির সাফারি পার্ক থেকে বেরিয়ে এইবার আমরা ধরবো হচ্ছে টাঙ্গা, যাব বিশ্ব শান্তি স্তূপা দেখতে। घोड़ा 20 रुपए का चारा खाएगा। 20 रुपया में हम 300 देंगे आपको। चारा सारा दिन खिला देना। एक ट्रिप का 20 रुपए का चारा होगा। एक ट्रिप में 480 आपका प्रॉफिट है, राइट?
100 টাকা করে পার হেড আমাদের টাঙা ভাড়া লেগেছিল। রোপওয়ের টিকিটের জন্য এতটা লাইন হবে ভাবতেই পারিনি। এই হচ্ছে রাজগীরের বিশ্ব শান্তি স্তূপের রোপওয়ের লাইন। এখানে দু ধরনের রোপওয়ে আছে, একটা কেবিন রোপওয়ে আর একটা সিঙ্গেল রোপওয়ে। সিঙ্গেল রোপওয়েটা বন্ধ আছে, সেই জন্য মানে কেবিন রোপওয়ের ওপর চাপ পড়ছে এবং লাইনটা মারাত্মক, ভীষণ ভিড়। 120 টাকা করে টিকিট পার হেড। প্রায় 500-600 মানুষের পরে আমাদেরও একটা সময় এলো যখন আমরা রোপওয়েতে ওঠার চান্স পেলাম। এই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপা। শান্তি স্তূপের 4টে দিকে 4 রকম ফিগারের বুদ্ধা স্ট্যাচু স্থাপন করা হয়েছে। এইরকম সাদা মার্বেলের মধ্যে গোল্ডেন কালারের বুদ্ধা স্ট্যাচুগুলো সত্যিই ভীষণ সুন্দর লাগছিল দেখতে। শান্তি স্তূপের পাশেই ছিল একটা মনাস্ট্রি, যেখানে সেই সময় প্রেয়ার হচ্ছিল। চট করে গিয়ে ওটাও আমরা দেখে নিলাম। স্তূপা দেখে আবার আমরা রোপওয়েতে লাইন দিয়ে নিচে নেমে পড়লাম। এইবার যাব বিম্বিসারের কারাগার দেখতে। ফেরার পথেই পড়লো বিম্বিসারের কারাগার। টাঙায় করে যাওয়ার পথেই দেখে নিলাম কারাগারের এই জায়গাটা। আজ আমাদের বোধগয়াতে শেষ দিন, এবার আমরা যাব বারাণসী। বোধগয়া ছাড়ার আগে দেখে নিলাম ইন্ডিয়ার বিগেস্ট রিক্লাইনিং বুদ্ধাকে। প্রায় 100 ফুটের এই বুদ্ধা স্ট্যাচুটা খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে। বোধগয়া থেকে বেনারস যাবার পথে অন দ্য ওয়ে পড়লো সাসারাম। সেখানে আমরা দেখে নিলাম শেরশাহ-সূরির টুমটাকে। এখানে আমাদের 25 টাকা করে টিকিট লেগেছিল। বাই কার আসলে শেরশাহ-সূরির টুমটাকে আপনারা চেক লিস্টে রাখতেই পারেন। এখানে আমাদের ক্যামেরার জন্য 25 টাকা করে পে করতে হয়েছিল। শেরশাহর কথা শুনলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের কথা। তাই যখন শুনলাম যে যাবার পথেই পড়বে এই সমাধিস্থলটা, আমরা চট করে একবার ঘুরে কিছুটা সময় ওখানে কাটিয়ে এলাম। প্রথম পার্টটাকে তাহলে এইভাবেই শেষ করলাম, নালন্দা রাজগীর বোধগয়া ট্যুরের মধ্যে দিয়ে। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।